আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে তৈরি করে দেখাবো ভাপা নারকেল পুলি। আর একদম সহজ উপায়ে আমি এই নারকেল পুলিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবং সহজ লাগবে। তো চলুন শুরু করি। আমি প্রথমে নারিকেলের পুরটা রেডি করে নিব। সেজন্য আমি এখানে 3 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে আমি বেশ মিহি করে কিন্তু নারিকেলটা কুড়িয়ে নিয়েছি। এবারে কোরানো নারকেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ খেজুর গুড়, ইতিমধ্যে কিন্তু গুড়টা গলতে শুরু করেছে আর নারকেলটা কিন্তু আস্তে আস্তে লিকুইড হয়ে যাচ্ছে, কারণ গুড় থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পানি বেরিয়ে আসবে। তো নেড়ে চেড়ে উল্টে পাল্টে এই নারকেলের পুরটাকে ভেজে নিচ্ছি। তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এই নারকেলের পুরটাকে ভেজে নিয়েছি আর গুড়গুলো কিন্তু একেবারে গলে গেছে। আর দেখতে পাচ্ছেন যে খেজুর গুড়ের কারণে এই নারকেলের পুরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তবে আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পুরটা রেডি করে নিতে পারেন, তবে খেজুর গুড়ের পুরটা তৈরি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর অপেক্ষা করছি পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। আটা করে নেওয়ার জন্য অর্থাৎ চালের গুঁড়োর যে কাইটা আমি রেডি করব, সেজন্য আমি প্যানে এখানে আমি 5 কাপের মতো পানি দিয়েছি আর পানিটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আজকে যেহেতু আমি 5 কাপ চালের গুঁড়ি আটা করব, সেজন্য আমি পানিটাও 5 কাপ নিয়েছি। তো আপনারা যেই পাত্র দিয়ে চালের গুঁড়োটা নেবেন সেই পাত্র দিয়ে পানি নেবেন, অর্থাৎ যতটুকু চালের গুঁড়ো ঠিক ততটুকুই পানি নিতে হবে। তো আমি 5 কাপ চালের গুঁড়োর জন্য পানিও নিয়েছি 5 কাপ। দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ, আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, একদম লো করে দিচ্ছি। তারপর আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তা আমি 5 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি পিঠাগুলো একটু বেশি পরিমাণেই করব, সেজন্য একটু বেশি পরিমাণে চালের গুঁড়ির আটাটা তৈরি করে নিচ্ছি। আপনারা কম করতে চাইলে সেই অনুযায়ী বুঝে কাইটা তৈরি করে নেবেন। আর পুরো নাড়তে যাবেন না, প্রথমে জাস্ট সাইড থেকে একটু পানিটা এভাবে দুলিয়ে দুলিয়ে আটার গায়ে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন, আপনারা খেয়াল করলে হয়তো বুঝতেই পারছেন যে আমি কিভাবে করছি। জাস্ট কিন্তু আমি এভাবে দুলিয়ে দুলিয়ে পানিটা চালের গুঁড়োর গায়ে দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু নাড়া দিচ্ছি না। আর দেখে হয়তো বুঝতে পারছেন যে চালের গুঁড়োটা একদম কিন্তু রাউন্ড শেপে এটা কিন্তু জমাট বেঁধে গেছে। খেয়াল করলে হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু পানিতে মিলিয়ে যায়নি, জাস্ট এরকম গোল শেপে হয়ে গেছে। আর পানিটা আমি দুলিয়ে দুলিয়ে উপরে দিয়ে দিয়েছি। আর এভাবে আমি অল্প আঁচে 5 মিনিটের মতো এই চালের গুঁড়োগুলোকে সিদ্ধ করে নিব। আর এই পর্যায়ে কোনো নাড়াচাড়া করা যাবে না। তো ফিরে আসছি 5 মিনিট পর, আর আঁচটা কিন্তু একদম কমিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানির পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে আর পানিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন যে কতটা ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু নাড়াচাড়া করছি কিন্তু তলায় কিন্তু লাগেনি, খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায়। আর আপনাদেরকে আমি বলছি আজকে কিন্তু এই পিঠাটা আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে করছি, সেজন্য আমি পানির পরিমাণটা এতটুকু দিয়েছি। আর আপনারা যদি ভিজা চালের গুঁড়ি দিয়ে করেন সেই ক্ষেত্রে চালের গুঁড়োটাকে হালকা একটু চুলার উপর টেলে নেবেন। শুকনো তাওয়ায় আপনারা একটু চালের গুঁড়িটাকে টেলে নেবেন। এবার জাস্ট আমি এগুলোকে নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আরও 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে চেড়ে পানির উপর সিদ্ধ করে নিচ্ছি। আর পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, খেয়াল করলে হয়তো বুঝতেই পারছেন। আর একেবারে কিন্তু এটা নরম না, কিছুটা ঝরঝরেও দেখাচ্ছে। কিছু কিছু চালের গুঁড়ি মনে হচ্ছে যে ঝরঝরে, এটা কোনো প্রবলেম না। আপনারা যখন এটা মথে নেবেন দেখবেন যে একদম পারফেক্ট একটা চালের কাই তৈরি হয়ে গেছে। আপনারা যতটুকু চালের গুঁড়ি নেবেন ঠিক ততটুকু যদি পানি নেন আর এই প্রসেসে আটাটা করেন, তাহলে আমি বলতে পারি যে একদম পারফেক্ট ডো তৈরি হবে। এখন কিন্তু এটা বেশ গরম, আমি একটা ডিশে এটা নামিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় আপনারা কিন্তু এটা হাতে মথতে যাবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। তো প্রথমে আপনারা ছড়ানো টাইপের কোনো বল বা ডিশে এটা ঢেলে নেবেন, তারপর মথে নিতে হবে। তো আমি বেশ বড় একটা পাত্রে এটা ছড়িয়ে নিয়েছি, কারণ এটা কিন্তু বেশ গরম ছিল। আর হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু মথে নিতে হবে। অতিরিক্ত গরম থাকা অবস্থায় মথতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তো যদি খুব বেশি গরম লাগে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এরকম একটা বাটিতে একটু ঠান্ডা পানি নিয়ে হাতে একটু চুবিয়ে নেবেন। তো হাতটা একটু ভিজিয়ে নেবেন, একেবারে ভেজা রাখবেন না, জাস্ট হাতটা ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর মথে নেবেন। এতে করে হাতে খুব বেশি একটা গরম লাগবে না।
তো যদি বেশি গরম লাগে তো এই কাজটি আপনারা করতে পারেন। একটু পরপর ঠান্ডা পানিতে হাতটা একটু ভিজিয়ে নেবেন, তারপর মথে নিতে হবে। আমি এই চালের কাইটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পারফেক্টলি মথা হয়ে গেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দিইনি, জাস্ট হাতটা পানিতে চুবিয়ে চুবিয়ে মথে নিয়েছি। আর যদি এটা বেশি গরম হাতে না লাগে সেক্ষেত্রে পানিতে চুবিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অন্য একটা বলে এই চালের কাইটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর এর উপরটা যেন ড্রাই না হয়ে যায় সেজন্য আমি একটা সুতি টাইপের এরকম কাপড় ভিজিয়ে সেটা উপরে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সুতি টাইপের ভেজা কাপড় উপরে দিয়ে দিবেন, এতে করে উপরটা কিন্তু ড্রাই হয়ে যাবে না। তো আমি এখান থেকে এবার পিঠাটা তৈরি করে নেব। তো এবার আমি নারকেল পুলি পিঠাগুলো তৈরি করে নিব, সেজন্য আমি কিছুটা পরিমাণ চালের কাই হাতে নিয়ে নিচ্ছি। আর এই চালের কাইটাকে একটু নিচে মথে নিতে হবে। মথে নিয়েছি, মথে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাঝখানটা একটু গর্ত করে নিতে হবে। তো আমি গর্ত করে নিচ্ছি, যেহেতু আমি নারিকেলের পুর ভরে এই ভাপা পুলি পিঠাটা তৈরি করব, তাই মাঝখানটা একটু গর্ত করে নিতে হবে যাতে পুরটা ইজিলি ঢুকিয়ে নেওয়া যায়। একটু বড় বড় টাইপের ভাপা পুলি পিঠা তৈরি করব, তাই একটু বেশ পরিমাণে কিন্তু কাই নিয়েছে। আর পিঠাটাও কিন্তু বেশ বড় হবে। আপনারা যদি একটু ছোট সাইজ করতে চান সেই ক্ষেত্রে আরও কিছুটা কমিয়ে নিতে পারেন। এবার পূর্বে থেকে যে নারিকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা নিয়ে নিব। আর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢুকিয়ে নিতে হবে। তো আমি পরিমাণ মতো পুর ঢুকিয়ে নিচ্ছি। তো পুরটাকে চেপে চেপে সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেছে, এবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, জাস্ট এরকম হাতে ভাঁজ করে নিতে হবে, তারপর টিপে টিপে এটাকে সিল করে নিতে হবে। তো সিল করা হয়ে গেলে এটাকে জাস্ট ভাঁজ করে নিতে হবে। তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। আসলে এটা দেখে শিখে নিতে হবে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমি আপনাদের জন্য আরেকটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। চ্যাপটা করে চিপে নিয়ে তারপর ভাঁজ দিচ্ছি। একইভাবে বারবার চ্যাপটা করতে হবে আর ভাঁজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে তৈরি করেছি। তো এভাবে আমি বাকি সবগুলো পুলি পিঠাই তৈরি করে নেব। নারিকেলের পুলি পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি হাঁড়িতে খুব অল্প পরিমাণে পানি নিয়েছি, কারণ একদম বেশি পরিমাণে পানি নিলে দেখা যাবে যে পানির ধাক্কাটা উপরে পিঠাতে লেগে যাবে। তো বেশ অল্প পরিমাণে পানি নিয়েছি। এবার এরকম একটি ছাঁকনি বসিয়ে দিব। আমাদের কম বেশি সবার বাসায় কিন্তু এই ধরনের ছাঁকনি বা চালনি আছে, যেটাকে আমরা ঝুড়ি বলি। তো একদম ছোট সাইজের একটা ঝুড়ি নিয়েছি আমি হাঁড়ির মাপে। তো আপনারা যে ঝুড়িটা নেবেন সেটা যেন হাঁড়ির মাপে হয়, খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু ভাপটা চারপাশ থেকে বেরিয়ে আসবে। তো আমি এই ঝুড়িটাকে সেট করে নিয়েছি। আর চুলার আঁচ অনেকটাই আমি কমিয়ে দিচ্ছি, খুব বেশি আঁচ দিব না, এতে করে দেখা যাবে যে পানির ধাক্কাটা ঝুড়িতে লেগে যাবে। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন ঝুড়ি টাচ করতে না পারে, অর্থাৎ ঝুড়ি থেকে যেন কমপক্ষে 1 আঙুল নিচে থাকে। এবার আমি পুলি পিঠাগুলো এই ঝুড়িতে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই আঁচটা কমিয়ে রাখবেন, তা নাহলে ভাপটা কিন্তু হাতে লেগে যেতে পারে। তো সাবধানে আমি পুলি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিচ্ছি যাতে পিঠার উপরটা একটু ঘেমে যায়। তারপর বাকি পিঠাগুলো আবার দিয়ে দিব। তো হয়নি, দেখতে পাচ্ছেন যে পিঠার উপরটা কিন্তু একদম ঘেমে গেছে। তো যখন পিঠার উপরটা এরকম ঘেমে যাবে তখন আরেকটা লেয়ার দিয়ে দিতে হবে। যদি ঘেমে না যায় তাহলে পিঠাগুলো কিন্তু একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। সেই জন্য অন্তত 1 থেকে 2 মিনিট একটু ভাপিয়ে নেবেন, তারপর বাকি পিঠাগুলো আবার দিবেন। তো আমি বাকি পিঠাগুলো আবার দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আমি এগুলোকে পুরোপুরি ভাপিয়ে নিব, কমপক্ষে 15 থেকে 20 মিনিট। প্রায় 20 মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। কিভাবে বুঝবেন যে পিঠাটা পারফেক্ট হয়েছে কিনা? যখন দেখবেন যে উপরের ভাবটা সাদাটে নেই এবং উপরটাও ঘেমে গেছে, তখনই বুঝবেন যে পিঠাটা পারফেক্টলি হয়ে গেছে। তবে আপনারা চাইলে কিন্তু একটা পিঠা তুলে একটু ভেঙে চেক করে নিতে পারেন। তা আমার পিঠাটা পুরোপুরি হয়ে গেছে, আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে এই ভাপা পুলিগুলোকে নামিয়ে নিয়েছি। আপনারা কিন্তু গরম থাকা অবস্থাটা হাতে ধরতে যাবেন না। যখন কিছুটা ভাপ কমে আসবে এবং কিছুটা ঠান্ডা হয়ে আসবে সেই অবস্থায় এটা পাত্রে থেকে ঢেলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো এখন দেখতে কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের একটু হলেও উপকারে এসেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।